সবাইকে এই বিকেলে অনেক অনেক শুভেচ্ছা। ৩৩তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা আজ তৃতীয় দিন হয়েছে। এর মধ্যে মেলায় আগত আমাদের দর্শক, পাঠক, প্রকাশক এবং সব মিলিয়ে একটা মিলন মেলায় পরিণত হয়েছে। তৃতীয় দিনের এই আয়োজনটি অনেকেই অপেক্ষায় ছিলেন। আজ যে বিষয়ে আমরা বিতর্কটি করব এটি একটি প্রস্তাবটি হচ্ছে প্রবাসী সাহিত্য চর্চা মূল্যহীন। আসলে কি তাই? ভালোবাসা কিংবা সৃষ্টিশীলতার কোনো চর্চাই মূল্যহীন হওয়া উচিত নয় কিংবা মূল্যহীন নয়। তাহলে কেন এমন প্রস্তাব? এই প্রস্তাবটি চুলচেরা বিশ্লেষণ করবার জন্য আজকে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলায় এই আয়োজন, এবং বলা যায় প্রথমবারের মতোই বিতর্কের অন্তর্ভুক্তি। এই আয়োজনে পক্ষে এবং বিপক্ষে যারা অংশগ্রহণ করবেন তারা সকলেই এক সময়ের বাংলাদেশের সেরা বিতার্কিক এবং পেশাগত জীবনে প্রত্যেকেই প্রতিষ্ঠিত, এবং তারা আজকে খুবই আগ্রহ নিয়ে এই বিতর্কতে অংশগ্রহণ করতে যাচ্ছে। পাশাপাশি তাদের মধ্যে কয়েকজন সৃষ্টিশীল সাহিত্য চর্চায় নিমগ্ন, ফলে বোঝাই যাচ্ছে যে এই বিষয়ের সাথে তাদের সংযুক্তি আছে। তারপরও বিতার্কিকরা সব বিষয়ে বিতর্ক করেন। আন্তর্জাতিক সম্পর্ক হতে পারে, সংস্কৃতি হতে পারে, সাহিত্য হতে পারে, কিংবা অর্থনীতির গুরু গম্ভীর বিষয়। ফলে আজ সাহিত্যের এই বিষয়টি নিয়ে তারা কি বলেন সেটি আমরা দেখব। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের বিতর্ক, এবং দুই পক্ষে যারা অংশগ্রহণ করবেন আমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে এই বিষয়ের পক্ষে যারা বলবেন, পক্ষ দলের তিনজন বক্তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আসবেন বিলকিস রহমান দোল্লা, সেজার মাহমুদ এবং ডক্টর বিরূপাক্ষ পাল, পক্ষ দলের তিন বক্তা। এবার আমন্ত্রণ জানাচ্ছি যারা বিরোধিতা করবেন কঠোরভাবে যে না, প্রবাসী সাহিত্য চর্চা মূল্যহীন নয়, তাদের মধ্যে পক্ষ দল আমার ডান পাশে, আর বিপক্ষ দল বলবেন বাম পাশে, এবং বিপক্ষ দলের তিনজন বক্তা রয়েছেন ডক্টর মোহাম্মদ নাকিবউদ্দিন, আছেন আহকাম উল্লাহ এবং ডক্টর নাজনীন আহমেদ। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রথমে। একেবারে শূন্য মাঠে তো ছেড়ে দেওয়া যায় না আসলে, তাই না? ফলে এই আয়োজনে একজন তুখোর বক্তা, যিনি তুখোর সাহিত্যিক এবং যাকে বলা হয় ছড়ার জাদুকর, তিনি থাকবেন চুলচেরা বিশ্লেষণ করে আজকের এই বিষয়টির একটা মূল্যায়নের জায়গায় পৌঁছানোর জন্য 21শে পদক বিজয়ী লুৎফুর রহমান লিটন। স্বাগত জানাচ্ছি আপনাকে। পর্যবেক্ষক, সুতরাং যারা ভাবছেন আমরা শুধু বলেই একেবারে ছেড়ে দেবো, ব্যাপারটি তা নয়। আসছে লুৎফুর রহমান লিটন, এবং আপনাদের সাথে আমি মডারেটরের ভূমিকায় আছি আপনাদের সামনে শামীম আল আমিন। আজকের এই নিয়মটি একটু বলে আমরা সরাসরি বিতর্কে চলে যাব, খুব বেশি সময় নষ্ট করবো না। প্রথমেই আমরা পক্ষ দলের প্রথম বক্তা, তারপরে বিপক্ষ দলের প্রথম বক্তা, এভাবে ধারাবাহিকভাবে বিতর্কটি চলবে। প্রত্যেকে পাবেন হচ্ছে 5 মিনিট করে সময়। 4 মিনিটে আমি নিজে একটি সতর্ক সংকেত বাজাবো এবং চূড়ান্ত সংকেত বাজবে 5 মিনিটে। এবং সবার জন্য এই নিয়মটি প্রযোজ্য, তবে দুই দলের দলনেতা, ডান দিকে আপনারা দেখছেন ডক্টর বিরূপাক্ষ পাল, আমাদের সেই বর্ষিয়ান অর্থনীতিবিদ নন, তিনি শুধু বাংলাদেশের এক অসাধারণ বিদ্যার্থী। বিরূপাক্ষ পাল তিনি পক্ষ দলের দলনেতা, এবং বিপক্ষ দলের দলনেতা আছেন ডক্টর নাকিবউদ্দিন আহমদ, ডক্টর মোহাম্মদ নাকিবউদ্দিন, দুঃখিত আমার নেই। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানটি শুরু করবো। আপনারা দুজন 3 মিনিট করে অতিরিক্ত সময় পাবেন যুক্তি খণ্ডন করবার জন্য, এবং কোনো নতুন যুক্তি আনা যাবে না। শুধুমাত্র এই আয়োজনে যে আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, সেই জায়গা থেকে আপনাদেরকে যুক্তি খণ্ডন করতে হবে। তাহলে আমরা বক্তাদেরকে আমন্ত্রণ জানাবো পোডিয়ামে বক্তব্য রাখবার জন্য। প্রথমে ডক্টর বিলকিস রহমান দোলা, পক্ষ দলের প্রথম বক্তা ডক্টর বিলকিস রহমান দোলা।
নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নুপুর। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। সম্মানিত পর্যবেক্ষক, বিজ্ঞ বিপক্ষ দল এবং সমাগত সুধী, আজকের বিতর্কের বিষয় প্রবাসে সাহিত্য চর্চা মূল্যহীন বিষয়ের পক্ষে আমার অবস্থান। বিষয়টিকে একটু ব্যাখ্যা করা দরকার। এখানে মাত্র 3টি শব্দ আছে: প্রবাসে সাহিত্য চর্চা এবং মূল্যহীন। বন্ধুরা, সাহিত্য কি? মানুষের চিন্তা, আবেগ, অনুভূতি প্রকাশ হচ্ছে সাহিত্য। শিল্পের অনেকগুলো মাধ্যম আছে: কবিতা, গল্প, উপন্যাস, নাটক, গান। এগুলোর লিখিত রূপকে এক কথায় সাহিত্য বলা হয়। এই পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন সাহিত্য বেঁচে থাকবে। মানুষের অনুভূতি কি কখনো মূল্যহীন হতে পারে? কখনোই না। বরং সাহিত্য হচ্ছে অমূল্য রতন। আজকের বিতর্কের বিষয়টি নিয়ে যদি বলি, আমরা প্রথমত বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব। তার আগে বিষয়টি একটু পর্যালোচনা করি। প্রবাস বলতে আমরা কি বুঝছি? বিদেশ। প্রবাসী বলতে আমরা অভিবাসী, কিংবা বলতে পারেন বা যারা বাংলাদেশের বাইরে আমরা আবাস করেছি, সেখানে বাংলা সাহিত্য যারা করছি তাদের মূল্য কতখানি তা নিয়ে আলোচনা। আমার সামনে এবং এই মঞ্চে যারা আছেন অভিবাসী বাংলাদেশি যারা প্রবাসে সাহিত্য চর্চা করেন, তাদের কাছে আমার প্রশ্ন, এই প্রবাসে আপনাদের সাহিত্য চর্চার প্রকৃত মূল্যায়ন কি হয়? আমি শুধু অর্থের বিচারে বলছি না, আমি বলছি আপনার সাহিত্য যে চর্চা করছেন তার প্রকৃত মূল্যায়ন কি হয়? তার মূল্যহীন শব্দটির অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ নয়, অর্থলেস, সোজা কথায় যার কোনো দাম নেই। সাহিত্য চর্চার উদ্দেশ্য কি? শুধু কি নিজের জন্য, নাকি পাঠকের কাছে পৌঁছানো? প্রতিপক্ষ এখানে অভিবাসী বাংলাদেশি বা প্রবাসী যারা সাহিত্য চর্চা করেন, মূলধারার আমেরিকান সাহিত্য সংস্কৃতিতে বাংলা সাহিত্যের উপস্থিতি কতটুকু দেখতে পান? কিংবা আপনার সাহিত্য চর্চার স্বীকৃতি কতটুকু পান? নিজেকে প্রশ্ন করুন, আপনি নির্ধারণ করুন প্রবাসে আপনার সাহিত্য চর্চার মূল্য। কেন এসেছি আমরা এই প্রবাসে? আমেরিকান ড্রিম, গাড়ি বাড়ি, সাথে নারী হলো তো আরো ভালো। আমেরিকা হলো ল্যান্ড অফ অপরচুনিটি। আমরা বাংলাদেশিরা ভীষণ আবেগী এক জাতি। আমরাই পারি ভাষার জন্য জীবন দিতে। 30 লক্ষ শহীদের রক্ত আর 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছি লাল সবুজ পতাকা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যখন এই প্রবাসে জাতীয় সংগীত শুনেছি, চোখ দিয়ে জল গড়িয়েছে, বুকে রক্তক্ষরণ হয়েছে। বাংলা ভাষা পৃথিবীর মধুরতম, সুন্দর এবং সমৃদ্ধ একটি ভাষা। আপনি বাংলা ভাষায় সাহিত্য চর্চা করছেন, মূলধারার আমেরিকার কি আপনার কবিতাটি বুঝতে পারছে? মূলধারার একটি সাহিত্য আলোচনায় বাংলা সাহিত্যের অমর চরিত্রগুলো বিদ্যাসুন্দর, লাইলি মজনু, চন্দ্রিদাস, রজকিনী কিংবা ফেলুদার কথা আপনি খুব উল্লাসিত ভাবে প্রকাশ করেছেন। তারা কি সংযুক্ত হতে পেরেছে আপনার চরিত্রগুলোর সাথে? শেক্সপিয়ার কিংবা হেমিংওয়ের মতো লেখকদের সাথে আপনার প্রিয় সাহিত্যিক হাসান আজিজুল হক কিংবা কবি আবুল হাসানের নাম শুনতে পান? মূলধারা সাহিত্য চর্চায় সবচেয়ে বড় বাধা ভাষা।
প্রবাসে এখানে আপনি যদি লিখেন, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। অথবা আপনি লিখেন, কারারই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপার, লাথি মেরে ভাঙলে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা। সাবধান বন্ধুরা, FBI আপনাকে ধরে নিয়ে যাবে, রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে দিবে। অথবা আপনি লিখলেন, মরণ রে শুধু মম শ্যাম সমান, আপনার বন্ধু 911 নামে ফোন করে দিয়ে আপনাকে ধরে নিয়ে যাবে। রবীন্দ্রনাথ বুঝেছিলেন প্রবাসী সাহিত্য চর্চা। আপনারা যদি সত্যি কথা, আজকে যে দর্শক উপস্থিতি আছে তাতে যদি এখানে টিটিআই এর ব্যবস্থা করা হতো, দর্শক অনেক বেশি উপস্থিত থাকতো। প্রবাসের বাস্তবতার কথাই বলছি, শামীম একটু প্রবাসের বাস্তবতা বলছি। এখানে অধিকাংশ উপস্থিতি হচ্ছে আমাদের সাহিত্য চর্চার সাথে জড়িত, যারা আমরা ঘরে খেয়ে বোনের ময়ূর চালানো, তারা যখন আমরা ঘরে খাবার থাকে না, পকেটে টাকা থাকে না, তখন মনে হয় ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আমরা আপনাকে অনুরোধ করছি, কারণ আসলে আপনাকে এই পর্যায়ে আপনার বক্তব্যটি শেষ করতেই হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার প্রাথমিক প্রারম্ভিক যে বক্তব্য সেটি শুনলাম। আপনারা প্রবাসী সাহিত্য চর্চা মূল্যহীন, কেন মূল্যহীন সে বিষয়ে একটা প্রস্তাবনা তুলে ধরেছেন। ডক্টর নাজনীন আহমেদ বিপক্ষ দলের প্রথম বক্তা, তিনি বলবেন কেন মূল্যহীন নয়, শুনবো তার কাছ থেকে। কারিগরি ত্রুটির কারণে আমরা কিছুটা ক্ষমা প্রার্থী হবে আশা করছি। ত্রুটির কারণে ভয় পেয়েছি, সুতরাং ওদের জন্য আমি দৃষ্টি দেন। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর আবার বলি না, ভয় পেয়েছি। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর রক্ত গিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টির আনন্দ, তা বিলিয়ে দেওয়ার আনন্দ, সে সৃষ্টির মহোৎসবে নিজের পরিজন সুহৃদদের নিয়ে অবগাহনের অনির্বচনীয় আনন্দ যিনি পেয়েছেন, তিনি কখনোই দেশে প্রবাসে এমনকি গ্রহান্তরে সাহিত্যকে মূল্যহীন ভাবতে পারেন না। তার মননে প্রতিনিয়ত অনুরণিত হবে প্রবাসী সাহিত্য চর্চা অমূল্য। সম্মানিত সুধী, বইমেলা উপলক্ষে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করতে আসা অতিথিবৃন্দ, আমাদের প্রতিপক্ষ এবং আজকের যিনি আমাদেরকে পর্যবেক্ষণ করছেন পর্যবেক্ষক, সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় প্রবাসী সাহিত্য চর্চা মূল্যহীন। এই প্রস্তাবের গুরুত্ব বিবেচনায় এবং প্রস্তাবটিকে ভুলভাবে উপস্থাপনের প্রেক্ষিতে এই প্রস্তাবের বিপক্ষে আমি এবং আমার দলের সুস্পষ্ট অবস্থান। প্রস্তাবের কিছু বিশ্লেষণ আমার আগের বক্তা দিয়েছেন, কিন্তু বিশ্লেষণটি সঠিক হয়নি। তিনি তিনটি বিষয় দেখতে পেয়েছেন, আমি এখানে চারটি ভাগে ভাগ করে বিশ্লেষণ করতে চাই। সেটি হলো সাহিত্য, সাহিত্য চর্চা, প্রবাসী সাহিত্য চর্চা এবং মূল্যহীন। সাহিত্যের ব্যাপ্তি তিনি কিছুটা বলেছেন, কিন্তু তার সাথে যুক্ত করতে চাই গল্প, উপন্যাস এগুলো থেকে শুরু করে গানের পংক্তি, সিনেমার স্ক্রিপ্ট, এমনকি যুগের সাথে তাল মিলিয়ে সামাজিক প্ল্যাটফর্মের বিভিন্ন কন্টেন্ট এবং কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞাপনের বক্তব্যও কিন্তু সাহিত্যের অন্তর্ভুক্ত। সেই ধারায় যদি আপনি যান, তাহলে দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক কিছু আসে যেটা বহু মানুষের কাছে পৌঁছায় এবং তার সাহিত্য মূল্য কিন্তু কম নয়। অথবা যখন একটি বিজ্ঞাপনে বলা হয়, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নিগমরা সেদিনের কাছে, এই দুটো লাইনের মাধ্যমে শিক্ষার গুরুত্ব পৌঁছে যাচ্ছে লক্ষ কোটি মানুষের কাছে। এটাকে কি আপনারা সাহিত্য বলবেন না? তারপর যদি আমরা বলি যে সাহিত্যের চর্চা,
সাহিত্য চর্চার যে বিষয়টি, সেই সাহিত্য চর্চার মধ্যে কিন্তু যিনি সাহিত্য উৎপাদন করেন তিনি শুধু নন, এর প্রচারণা এবং সেই সাহিত্য যিনি সেবন করেন, অর্থাৎ আমরা পাঠক যারা শুনছি, শ্রোতা, সবাই কিন্তু এই সাহিত্য চর্চার অংশ। এবং সেই সাহিত্য চর্চা হচ্ছে আমার প্রতিদিনের জীবনে, প্রতিদিনের যাপিত জীবনে এই সাহিত্যের চর্চা না হলে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের মনন কিভাবে আমরা পৌঁছাবো। এবারে আসি প্রবাসী সাহিত্য চর্চার বিষয়টি। সাহিত্য চর্চার কোনো দেশকাল সীমানা থাকার তো প্রশ্নই ওঠে না। তাহলে রবীন্দ্রনাথ কি করে বিশ্ব দরবারে বিশ্ব সাহিত্যের মর্যাদায় তিনি আসীন হতেন? আবার সাহিত্য যেহেতু আমাদের দর্শনের রূপকার, তাই পারিবারিক দর্শন গঠনে আমাদের ঐতিহ্যের প্রতিফলন তখনই ঘটবে যখন প্রবাসে প্রতিনিয়ত পরিবারে সাহিত্যের চর্চা হবে। কাজেই সাহিত্যকে মূলধারা, সেখানে যাওয়ার আগে আপনার মূল যেখানে পরিবার, সেখানে চর্চার প্রতি গুরুত্ব দিতে বলছে আমার প্রতিপক্ষকে। এবং এখন হতেই পারে আমার প্রতিপক্ষ ভাবতে পারেন আমেরিকায় আছে আমার ছেলে মেয়ে, আমেরিকান হবে, তাদের তো রবীন্দ্রনাথ, নজরুল, লালন তাদেরকে জানার কোনো প্রয়োজন নেই, কিংবা সেলিনা হোসেন, মহাশ্বেতা দেবী না জানলে কি এমন আসে যায়। কিন্তু আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে নিতে হলেও কিন্তু আপনার চর্চা করতে হবে। আপনি যেতে পারেন অনুবাদ সাহিত্যে, আপনি বাঙালির সংস্কৃতি নিয়ে ইংরেজি ভাষায় রচনা করতে পারেন সাহিত্য, সেটি কেন সাহিত্য চর্চা হবে না? এই ধরুন যখন লালন বলে উঠছে সহজে মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে পাবি রে অমূল্য নিধি তো মানে, সহজে মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। এই যে বক্তব্যের গভীরতা, লালন যে মানুষকে ভালোবাসার কথা বলেছেন, সেই বক্তব্য যদি পৌঁছে দিতে হয় আপনার সন্তানের কাছে, তাহলে প্রতিনিয়ত পরিবারের সাহিত্য চর্চা না করে উপায় আছে? কাজেই আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা বুঝবো যে সাহিত্য কত গভীর, তার চর্চা প্রতিদিন প্রতিক্ষণ। এবং এবার আসে মূল্যের কথায়, আমার সময় কম। মূল্যকে আমার আগের বক্তা সঠিকই বলেছেন যে এটাকে আর্থিক মূল্য নয়, এর মূল্য অনেক বেশি ব্যক্ত। এবং সেই মূল্য যদি পেতে হয় তাহলে বুঝতে হবে সাহিত্য চর্চা করে প্রতিদিন আমার পরিবারে, আমার স্বজনদের মধ্যে আমি কি আনন্দ পাচ্ছি। যে শাস্ত্রের সবচেয়ে বেশি মূল্যের কথা বলা হয়, আমি নিজেও সেই অর্থশাস্ত্রের লোক, আমাদের প্রতিপক্ষ দলের যে দলনেতা তিনিও সেই শাস্ত্রেরই লোক, সেই শাস্ত্রেও এখন বলা হচ্ছে যে একটি দেশের জিডিপি দিয়ে তার সুখ মাপা যাবে না, বলা হচ্ছে হ্যাপিনেস ইন্ডেক্সের কথা। সেই শাস্ত্র যখন সেখানে যাচ্ছে তখন আমরা আর্থিক মূল্য খুঁজছি। অবশ্য কেউ যদি সারাদিন কোনো একটি কেন্দ্রীয় ব্যাংকে বসে চারিদিকে টাকার অঙ্ক দেখতে থাকেন, তার মাথায় সারাক্ষণ টাকার মূল্য ঘুরবে, এমনটাই স্বাভাবিক। আমি কিন্তু কাউকে পার্টিকুলারলি বলছি না, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। যাই হোক, এতক্ষণের বিশ্লেষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অর্থের মূল্য দিয়ে যেমন সাহিত্যকে বাঁধা যাবে না, ঠিক একইভাবে এটাকে মূলধারায় নেওয়ারও কোনো মানে নাই। যেহেতু প্রতিপক্ষ দলটা একটু বলেছিলেন 30 সেকেন্ড সময় নিব, শুধু বলবো সাহিত্যকে করুন আপনার প্রতিদিনের সঙ্গী, সাহিত্যকে রাখুন আপনার বুকের কাছে, এবং সাহিত্য চর্চাকে বলুন হে সখা মম হৃদয়ে রহ, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। ধন্যবাদ। পক্ষদল থেকে অভিযোগ এসেছে পক্ষপাতের, কিন্তু পক্ষপাত নয়, গানের অসংখ্য বিতর্কের অংশ নয়। ধন্যবাদ। বুঝতে পারছেন আমাদের পরবর্তী বক্তা একজন বিদগ্ধ আলোচক এবং খুবই সংগ্রামী বক্তা চলে এসেছেন। আমরা আহ্বান জানাচ্ছি ডক্টর সেজান মাহমুদ, তিনি বলবেন এবার বিষয়ের পক্ষে। মাইক্রোফোনটি এবার কাজ করছে। সুতরাং প্রথমেই আমার প্রতিপক্ষ যিনি এবং অন্যান্য বক্তারাও যা করবেন তা হলো সাহিত্য কি এবং মূল বিষয় সাহিত্যে কি থাকে তারা তার ঠিক বিপরীত অবস্থান নিয়েছেন। আমি বলবো, ব্যাখ্যা করবো সেটা কি। সাহিত্য হলো ভাষার খেলা, শব্দের খেলা। আপনারা আমার সাথে একটু খেলায় যুক্ত হন, চিন্তা করুন
এখানে 4টি শব্দ আছে। আমরা বলছি একটা হলো প্রবাস, একটা হলো সাহিত্য, একটা চর্চা, আর একটা মূল্যবোধ। ধরুন আমি একটু পারমুটেশন কম্বিনেশন চেঞ্জ করে দিচ্ছি, আগে পর আমার সাথে আপনারা চিন্তা করবেন। ধরুন আমি যদি বলি যে মূল্যহীন প্রবাসে সাহিত্য চর্চা, তাহলে মানে কি দাঁড়ালো? প্রবাসটা মূল্যহীন হয়ে গেল। আবার ধরুন আমি যদি এভাবে বলি মূল্যহীন চর্চা সাহিত্য প্রবাসে, তাহলে আপনার চর্চাটা যদি ভালো না হয় তাহলে সাহিত্যটাই প্রবাসে চলে যাবে। সাহিত্য হলো এই শব্দের খেলা, শব্দকে বিদ্যুতায়িত করে জীবন দর্শন এবং বোধকে নিয়ে আসা। প্রতিপক্ষ এটি মর্মার্থ বুঝতেই পারেনি, তারা চর্চা থেকে মনে করছে রস আস্বাদন। যেমন এই যে গানগুলো শোনালেন, আমি নিজেও গান লিখি, আমি এই মুহূর্তে লিখেও একটু শুরু করে শুনিয়ে দিতে পারি, কিন্তু সেটি হবে চর্চা, মানে আমি সৃষ্টি করলাম। কিন্তু আমি রবীন্দ্রনাথের গানটি যখন গাইছি বা কবি নুরুল হুদা কবিতাকে আবৃত্তি করছি, তখন কিন্তু আমি রস আস্বাদন করছি, আমি কিন্তু সাহিত্য চর্চা করছি না। চর্চা করবেন যিনি, সংস্কৃত ভাষায় চর্চা শব্দটির অর্থ হলো চর্চিত করা, নারিশমেন্ট এন্ড ফ্লারিশমেন্ট। তাহলে যিনি সৃষ্টি না করলেন, তিনি চর্চা না করে বরং রস আস্বাদন করছেন। এই কারণে তারা মর্মার্থ না বুঝে আজকে যেটা করলেন তার প্রেক্ষিতে আমাকে বলতেই হবে, চর্চাটা বুঝে নিন মহামতি নাজনীন, বিতর্ক ছেড়ে দিয়ে আর কোনো কাজ নেই। এবার আসি যে তারা আরেকটি বিষয় ভুল বুঝেছেন, যেমন এই সাহিত্য অর্থে উপমা রূপক, এখানে প্রকৃত অর্থে কোনো কিছু হলে তা কেমন দাঁড়ায়, যেমন আমার প্রতিপক্ষরা করছেন। আজকে তারা মূল্যকে বুঝতে পারছেন না, রূপকী অর্থ বুঝতে পারছেন না, প্রবাস শব্দটি বুঝতে পারছেন না। কিভাবে আমি বলি যে যদি জীবনানন্দের মতো আমি গিয়ে কোনো সুন্দরীকে বলি পাখির নীলের মতো চোখ, আর একটি গোলাপ হাতে নিয়ে গেলাম, যে তাতে তিনি প্রেমে পড়ে যাবেন, কিন্তু আমার সেই সুন্দরী নারী প্রতিপক্ষের মতো, তার কাছে উপমার কোনো মানে নেই, তার কাছে কোনো ভাবার্থ বলে কিছু নেই, তিনি আক্ষরিক অর্থে নিয়েছেন। তিনি ভাবলেন তার চুলের অবস্থান এবং চোখে পাপড়ি টাপড়ি নিশ্চয় পাখির বাসার মতো হাঁটা যাবে, তাহলে তিনি কি করবেন? প্রেমের বদলে আমার গাড়ি একটু চড়বেন। আমাদের বিতর্কের অবস্থা অনেকটা তাই হয়েছে, কারণ প্রতিপক্ষ সেই আক্ষরিক অর্থতে নিয়েছেন। যেমন আমি আরেকটি উদাহরণ দিই, যে এই যে বিভিন্ন জায়গায় সাহিত্য চর্চা করছে, ধরুন আজকে আমরা আধুনিক যুগে বাস করছি মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে বসে একজন কোন প্রতিভাবান মানুষ থাকতেই পারেন যিনি বিজ্ঞান এবং একই সঙ্গে সাহিত্য চর্চা করেন। তিনি একটি উন্নত মানের বিশ্বমানের উপন্যাস লিখতেন, তাকে কি আপনি মহাকাশ বা মহাকাশীয় সাহিত্য বলবেন? নিশ্চয়ই না, কারণ সেটা হবে হাস্যকর। তাহলে সাহিত্য নির্ধারিত হচ্ছে ভাষা দিয়ে, সাহিত্য একই সঙ্গে নির্ধারিত হচ্ছে আপনি কোন সংস্কৃতিকে তুলে আছেন। এটি করতে গিয়ে তারা আবারও ডায়াসপোরা লিটারেচারকে প্রবাস সাহিত্যের সাথে গুলিয়ে ফেলেছে। ডায়াসপোরিক লিটারেচারটা হবে এরকম, যেমন ধরেন ঝুম্পা লাহিড়ী, তিনি বাস করছেন আমাদের প্রতিবেশী এখানে, কিন্তু তার জন্ম অথবা তার জন্ম হোক না হোক তার সংস্কৃতিকে এসছে ভারতবর্ষের জায়গা থেকে। কিংবা নাইবাল বাস করেছেন ইংল্যান্ডে, কিন্তু লিখছেন তিনি ভারতবর্ষের গল্প। এই যে ডায়াসপোরিক লিটারেচার, সেটা কিন্তু মূল ভাষার সাথে হতে হবে ইংরেজি, এই ভাষাটি তাহলে ইংলিশে হতে হবে। আমরা কিন্তু তার কথা বলছি না, আমরা এখানে সাহিত্যের কথা বলছি, বাংলা সাহিত্যের কথা। তাহলে বাংলা সাহিত্য পড়তে গিয়ে ধরুন কেউ কোথায় আছে, আমি বাংলা সাহিত্য থেকে কয়েকটি উদাহরণ দিই। শামসুদ্দিন আউল কালাম কাঞ্চনগ্রাম লিখেছেন ইতালিতে বসে, লাল শাহ লিখেছেন সৈয়দ অলিউল্লাহ ফ্রান্সে বসে, তাই না? কিন্তু ধরুন আরো বড় জায়গায় যাই, নোবেল পুরস্কার পাওয়া অরহান বাবু তার সমস্ত উপন্যাস লিখেছে কি আপনাদের শহরে নিউইয়র্কে বসে। আমরা কি তাহলে আলভিয়ার কাউন্ট যখন আউটসাইডার লেখেন নোবেল পুরস্কার পান, কিংবা মারিও বার্নস লিওসা তার লেখা লেখেন স্পেনে বসে, এই সাহিত্যগুলোকে কি আমরা ওদের দেশের প্রবাসী সাহিত্য করবো? কোনোদিনও না, সেটা হয় না। প্রবাস নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, সাহিত্য নিয়ে আপত্তি নেই, চর্চা নিয়ে আপত্তি নেই, মূল্য নিয়েও আপত্তি নেই। আমি যেভাবে বললাম, এই পারমুটেশন কম্বিনেশনটা যখন করে দিচ্ছেন, আপনারা প্রথমে প্রবাসী সাহিত্য চর্চা মূল্য বলাতে অর্থটি যে মাত্রায় গেল সেটি আমাদের কাছে অর্থবহ না। প্রতিপক্ষ আমি জানি বলবেন, সেজান মাহমুদ নিজেই প্রবাসে বাস করেন, 100টি গান লিখেছেন এবং 38টি বই লিখেছেন, একটি জাতীয় পুরস্কার পেয়েছেন। কিংবা আজকে আমাদের পর্যবেক্ষক, তিনি প্রবাসে বাস করেন এবং 21শে পদক পেয়ে তিনি সাহিত্য চর্চা করে ছড়া সাহিত্যে অনবদ্য অবদান রাখছেন। এগুলোকে মূল্যহীন, আমি জানি তারা বলবেন।
আমরা তো একবারও বলছি না, যদিও সাহিত্য মূল্যবান কি মূল্যহীন তা কাল নির্ধারণ করবে, কিন্তু তারপরে একটা কথা বলেই নিতে হয় যে এই যে আমরা প্রবাসে বসে করছি এটা কোথায়, সেটি হলো মননে। আমার প্রতিপক্ষ আক্ষরিক অর্থে নিয়েছে অবস্থানটা, আমি শরীরের দিক থেকে কোথায় আছি সেটাই আমার প্রবাস, এখানেই আমার আপত্তি। এই জন্যই এই প্রতিপাদ্য বিষয়টি মূল্যহীন, অন্য কারণ কিন্তু নয়। সাহিত্য মূল্যবান, যেখানে আমরা যাবো সেখানে আমরা করতে থাকবো, কিন্তু আক্ষরিক অর্থে না নিয়ে ধরে নিই যে আমি আমার মননে কি বাস করাচ্ছি, আমি এখানে বসে লিখছি। প্রতিপক্ষ আমার গানের উদাহরণ দিলেন, আমি এই আমেরিকা থেকে লিখেছি একটি বাংলাদেশ, একটি দেশের নাম। তুমি আমার বেঁচে থাকা, তুমি আমার মরণ, তোমারই বন্দনায় করি আমার গানের চরণ। তাহলে আমি প্রবাসী থেকে আমার বন্দনা, আমার মননের অবস্থানটা সেই বাংলাদেশে রয়ে গেছে। প্রতিপক্ষ এগুলো যদি মানতে না চান, আমি অতিরিক্ত সময় ব্যয় করবো না, এই মুহূর্তেই একটি ছড়া শুনিয়ে দিই। খাইছে রে ভাই খাইছে, সাহিত্যকে প্রবাস নামে বাস খাওয়াইতে আইছে, প্রতিপক্ষের ভীমরতি নামক ভ্রমে পাইছে, খাইছে রে ভাই খাইছে। অসংখ্য ধন্যবাদ। আপনারা বুঝতেই পারছেন যে প্রবাসের সাহিত্য চর্চা মূল্যহীন, এই বিষয়টি নিয়ে বিতর্ক কোন দিকে যাচ্ছে আমরা নিজেরাও কিন্তু এখন বুঝতে পারছি। কিছুটা ধারণা আমরা মধ্য পর্যায়ে এসেছি এবং আরো অনেক কথা শুনবার বাকি। এই পর্যায়ে আসবেন আহকামুল্লাহ। চলুন দেখি, শুনি কি বলেন তিনি। তিনি বিপক্ষে বলবেন। প্রবাসে সাহিত্য চর্চা মূল্যহীন। যে 6 জন মঞ্চে আছে তাদের 5 জন ড বিসর্গ এবং দা বিসর্গ। ড বিসর্গ মানে ডক্টরেট, দা বিসর্গ মানে ডাক্তার, আর আমি হচ্ছে আ বিসর্গ। কি কাম? এই কাম না, কিন্তু উত্তরবঙ্গে কাজকে কাম বলে। আমি সংস্কৃতির রস আহরণ করে বিশ্বের প্রকৃত সৌন্দর্য অবলোকন করে বলতে চাই, আহ কি সুন্দর, আমি সেই বিসর্গ। প্রতিপক্ষের আগের বক্তা সেজার মাহমুদ বলে গেলেন শব্দের খেলা। হ্যাঁ ভাই, খেলা হবে। আপনি তো ডাক্তার, কাপের কেজি, পারমিটেশন কম্বিনেশন, ডক্টর বিরূপাক্ষ পাল, ডক্টর নাজরিন আহমেদ বলতে পারে। আপনি কাটাকাটিতে করেন, লেখেন বই, নিজেই বলতে হয় ওইটা আপনি লিখেছেন, কারণ পাঠক যখন কেনে বই সে পড়ে কিনা সেটাও জানি না। অনুরোধের কিন্তু একজন আবৃত্তি শিল্পী যখন কবিতাটা আবৃত্তি করে হাজার হাজার মানুষ, এই বইমেলার প্রতিপাদ্য যতদূর বাংলা ভাষা ততদূর বাংলাদেশ। তাহলে বিশ্ব কিন্তু একটাই দেশ, বাংলাদেশ। যেখানে বাংলাদেশ, প্রবাস বলে কিছু না। আমি আজকের বিতর্ককে 3টা ভাগে ভাগ করেছি: জয় বাঙালি, জয় বাংলা, জয় তারুণ্য, এবং সর্বশেষে জয় মানুষ, যেখানে নারী মানুষ হয়ে ওঠার গল্প আছে। আমি উত্তরবঙ্গের কথা বলছিলাম। বাঙালির কিন্তু একটা সুর আছে, সেই সুরটা লোকজ। আই লাগে নয়া আমার আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিমু চাইলে ধানের নেড়া, আমার গো আমার গো। অথবা হুমায়ুন আহমেদ যখন লিখে, চাঁদনি রাতে নিরজনে আইসো সখা সঙ্গপনে, তোমার বিছানায় দিমু তোমায় বসিতে। অথবা আমাদের ছন্দ যখন টাকডুম টাকডুম বাজে বাংলাদেশের ঢোল। এই সংস্কৃতি বাঙালি যে যেখানে থাকুক তার মূল সুর আমাদের লোকজ। এই লোকজ সুর এবং ঐতিহ্য নিয়েই আমাদের বাঙালি সংস্কৃতি দাঁড়িয়েছে। হাজার বছরের বাঙালি সংস্কৃতির ইতিহাস সৈয়দ শামসুল হক লেখেন, পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না আমি উত্তত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রের সাথ দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাসি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। শীর্ষেন্দু যাও পাখির শেষ লাইনে যখন বলে পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, এটি একটি প্রার্থনা।
যখন ইস্তেকবাল হোসেন লেখে, আমি বললাম সম্ভাবনা, আপনারা শুনলেন সম্ভব না, খেলা হবে শব্দের খেলা। যখন আমাদের শামসুর রহমান লেখেন অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, তখন কিন্তু বাংলাদেশ যে একটি মৌলবাদী রাষ্ট্র হচ্ছে তার প্রমাণ হয়। উটের প্রস্তাবকেও পূর্ণ পানীয় হিসেবে পান করা হয়। এটি কবি দেখতে পারেন, কবি সত্যদ্রষ্টা, কবি স্বপ্নদ্রষ্টা, কবি ভবিষ্যৎকে দেখতে পান। আমাদের সামনে জাতিসত্তার কবি আছেন, তিনি ভালো বুঝবেন। ভাষা আন্দোলনই আমাদের শুরু হয়েছে, আমরা এখানে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, কিন্তু আমাদের যে হাজার বছরের ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যে মৌর্য, পাল, গুপ্তরা আমাদের শাসন করেছে, আমাদের শেষ পর্যন্ত দর্শন হয়েছে সবার ঘরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাদের সংস্কৃতি হয়েছে বিশ্ব মানবী যদি কায় মনে বাঙালি হোক, তাহলে যখন আমি বাঙালি তখন আমার কোন ধর্ম, গোত্র, বর্ণের বিভেদ থাকতে পারে না। কিন্তু এই প্রবাসে আমি আনন্দধ্বনির রিহার্সেলে দেখেছি, মন্দিরে বসে রিহার্সেল হচ্ছে, সেখানে মৃত্তিকার সাথে আড়ি বাজায়, সেখানে আমাদের অর্ঘর সাথে আদি বাজায়। মন্দিরে যখন সকলের প্রবেশ উন্মুক্ত করে দেওয়া হয়, সেটি এই প্রবাসেই হয়। কারণ বাংলাদেশে কুমিল্লাতে মন্দিরে কোরআন শরীফ পাওয়া গিয়েছে, মন্দির ভেঙে ফেলা হয়েছে। নারী যখন কপালে টিপ দেয়, পুলিশ তাকে ধিক্কার জানায়। নারী যখন জিন্স আর টি শার্ট পরে, তখন স্টেশনে আরেকজন পিতৃতান্ত্রিক মাথার নারী তাকে নির্যাতনের জন্য নির্দেশ দেয় এবং সেই নারীকে নির্যাতিত করা হয়। পোশাক পরার স্বাধীনতা বাংলাদেশে নেই। আমরা ভুলে যাই, আমার যে হিজাব পরা মা তার সন্তানের জন্য সেজদায় যায়, প্রার্থনা করে, সে আমার মা। আমার যে হিন্দু মা কপালে সিঁদুর দেয়, হাতে শাখা পরে, তার সন্তানের জন্য প্রার্থনা করে, সে আমার মা। আমার যে খ্রিস্টান মা গির্জায় যায়, সে আমার মা। আমার যে বৌদ্ধ মা ফানুসুরায় তার সন্তানের জন্য প্রার্থনা করে, সে আমার মা। আমি তারুণ্যের কথা একটু বলতে চাই। এখানে আপনারা সেমন্তীকে চেনেন। সেমন্তী ইজ দ্য লিডার অফ দিস নিউ জেনারেশন। সে যখন আমাদের এই প্রজন্মের জন্য সে তৈরি করে ওভারকামিং অবস্টেকলস, তখন অপরা উইনফ্রির স্পিচ সেখানে শুনবো না, আমি একটু শেষ করি। আপনি এর আগে যাকে থামিয়েছেন তিনি আমার স্ত্রী সম্পর্কে, এই কারণে ওই সময় কিছু বলিনি। আমি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একটু কথা বলতে চাই। বাবরি মসজিদ নাকি আমাদের রাম মন্দির, এটি নিয়ে যখন লড়াই হয় তখন প্রবাসী কবি দেখে কেউ বলছে এখানে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে তারা খাওয়ায় বাদশা, এখানে জন্মেছিলেন তাদের পৌরাণিক রাজা। আমি জানি না পৌরাণিক কোন চরিত্রের পক্ষে জন্ম নেওয়া আদৌ সম্ভব কিনা, কিন্তু আমি জানি আমার মা এখানে জন্মেছিলেন, এখানেই, কেননা আমি জন্মেছি এখানে। এখানে ইন্তেকালের ভয় নেই, আখিরাতের লোভ নেই, মন্দার বা অমৃত আমাকে আকৃষ্ট করে না। শুধু এই ছোট্টার জন্য, এই জন্মভূমির জন্য আমার রোজা, আমার উপবাস, অষ্টপ্রহর প্রার্থনা, 5 ওয়াক্ত নামাজ। মাননীয় বিচারক, আপনারা গ্রহণ করুন, আমার মাতৃভূমি আমাকে ফিরিয়ে দিন, আমি মরিয়া হয়ে উঠবার আগে। শেষ করতে চাই ক্ষমা চেয়ে, যিনি নিয়ন্ত্রণ করছেন তাকেও বলছি, আমি শেষ জীবনে পাহাড়ি থাকবো। ঝর্ণা, নদী, শৈশব, কৈশোর। পাহাড়ে যখন মানুষ ওঠে সেখানে প্রত্যেক মানুষই অহংকারী, কিন্তু চূড়ায় গিয়ে আমি একা। এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে রসদিক, আমি কোনো দোষ করি, আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন আপনারাও, ক্ষমা করুন আজকের নিয়ন্ত্রণ। আসলে আমরা দেখেছি যে জমে উঠেছে বিতর্ক, কিন্তু স্ত্রীকে থামানো যায়নি, স্বামীকেও না। সুতরাং স্বামী সাবধান, আরো যারা আছেন তাদের মধ্যে স্বামী স্ত্রীরা আছেন কিনা, তবে এরকম স্বামী স্ত্রী আমরা চাই, কোনো বাধা তারা মানবেন না। কিন্তু যেহেতু একটা বিতর্ক, সময়টাকে
আমাদের মান্যতা দিতেই হবে। একটু শ্রদ্ধা করতেই হবে। ধন্যবাদ। আমার মনে হয় আমরা এবার ডাকছি ডক্টর বিরূপাক্ষ পাল। মাইকটা ঠিক করে দাও। নামিয়ে দিতে হবে। শুধু এটা সময় কাউন্ট করা হবে না, নিশ্চিত থাকুন আপনারা। ধন্যবাদ। দেখছেন কি সম্প্রীতি, আমরা সম্প্রীতি দেখলাম না? তাড়াতাড়ি বলুন। আগাম ক্ষমা চেয়েছে, আমি ওকে ক্ষমা করে দিলাম, ওর সাথে তিনজনকেও ক্ষমা করে দিলাম। তাদের যে বোধোদয়ের মধ্যে একটা সংকট হচ্ছে টের পাচ্ছি আমরা। এখানে সঙ্গীত হয়েছে, নাজনী সঙ্গীত করেছে, কবিতা হয়েছে, ভাষণ হয়েছে, গান আছে, নৃত্য। যুধিষ্ঠির বলেছেন, মহাভারতের যুধিষ্ঠির যারা প্রবাসী তারা অসুখী। এই অসুখ থেকে অপূর্ণতা আসে, অপূর্ণতার জন্য তখন তারা নানা রকম পূর্ণতার আশ্রয় নেয় এবং সেজন্য তারা প্রবাসী সাহিত্য চর্চাটাকে জাস্টিফাই করছে। সেটা ঠিক আছে, কিন্তু সেটা যে মূল্যবান সেটা করছে তারা। এটি আমাদের মাদার ইন ম্যানভিল একটা গল্প আছে, সেই গল্পের মধ্যে দেখা যাচ্ছে একটা অনাথ বালক, সে বলছে যে আমার মা আছে, দেখি কাকে বলছে। এটিকে তারা ইনোসেন্ট লাই করছে না, তো সেটা আমরা বুঝতে পারি তাদের অপূর্ণতা থেকে পড়ে। প্রবাসী বসে গণিত চর্চা 7 আর 5 12 দেশেও বিদেশেও সেটা চলে, অর্থনীতি চর্চা চলে, কিন্তু সাহিত্য চর্চা নিয়ে আমাদের আপত্তি আছে। কারণ রবীন্দ্রনাথ 1301 সালে বঙ্গীয় সাহিত্য সম্মেলনে বলেছিলেন যে শহীদ শব্দ হইতে সাহিত্য শব্দের উৎপত্তি। শহীদ মানে তার সংসর্গ, সাহচর্য সেটা থাকতে হবে, মাটির সাথে তার সংস্পর্শ থাকতে হবে। সেজন্য মাইকেল মাটির টানে ফিরে চলে গিয়েছিলেন এবং তিনি বঙ্গমাতার ভাষ্যে বলিয়েছিলেন, যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে। সুতরাং আমরা আমাদের কথাটা সেটা, আমরা সাহিত্যের প্রতি শ্রদ্ধাশীল। আমার প্রথম বক্তা দোলা বলে গেছে, এবং সে আমাদের মাতৃভাষার প্রতি প্রেম সবকিছুই আছে, কিন্তু অনেক কিছুই আমরা সবকিছু একসাথে মিলাতে পারি না। চর্চা নিয়ে নাজনী একটু সুবিধাজনক সংজ্ঞা দিয়েছে, সেটি বলছে পরিবারের মধ্যে সাহিত্য চর্চা। আমি একটি গল্প করি। একবারে কৃপণের বাড়িতে এক অতিথি এসছে, তো অতিথি লক্ষ্য করলেন যে কৃপণের বাড়িতে প্রত্যেকে বাথরুমে গিয়ে অনেক সুন্দর সুন্দর গান করে। তো কৃপণকে বলছে, আপনার বাড়িতে তো সঙ্গীতের চর্চা হয়, বাথরুমে বিরাট চর্চা। বলে, না আসলে ছিটকানি লাগাই নাই, পয়সা নাই তো। ব্যাপারটা হচ্ছে এটাকে চর্চা না, চর্চা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক অনুশীলন, সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। এখন নাজনীন ছিলেন, আমিও ছিলাম তখন, কিছুদিনের জন্য কাজ করার অভিজ্ঞতা। নাজনীন গেছে, নববর্ষ পালন করতো, কবিতা করতো, সঙ্গীতের চর্চা করতো। এখন সেই চর্চা সে যদি জাতিসংঘের অফিসে করে, তাহলে তারা তাকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠায়। এখন সমস্যা আছে, এই সাইকিয়াট্রিস্টে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এখানে যে কত কঠিন। এটা আমার প্রতিপক্ষের 3 জন বক্তা সকালবেলা বলছিলেন আর দুঃখ করছিলেন যে তারা সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছেন না। আমি এটা বলবো, এখন আমি আর রোগীর সংখ্যা বাড়িয়ে না, এবং মেডিকেল বিল অনেক দিনের বেড়ে যাচ্ছে মানুষের। এক দেশের গুলি আরেক দেশের গালি। আর শাস্ত্র আমাদের বলেছে, জস্বিন দেশের দাদা চাও। সুতরাং যে দেশের আচার সে দেশের আচারটা মেনে চলাই বিমানের কাজ। এখন একটা দেশের গুলি আর একটা দেশের গালি। আমি সাহিত্যের চর্চাটা যদি আনতে চাই, আন্তরিকতা আনতে চাই, ভাষা আনতে চাই, সমাজ আনতে চাই, এক আমলার গল্প করি। আমরা এসেছেন বিদেশে পরিবেশ সম্মেলনে, আমেরিকান এক ভদ্রমহিলা তাকে রিসিভ করেছেন এবং ডিনার দিয়েছেন। ডিনারের পরে আমার মনে বললো যে তাকে একটু আন্তরিক কথা বলি। তিনি ময়মনসিংহের এলাকার মানুষ, তিনি ওই দেশে একটা কথা বলা হয়, আজ আপনার শরীরটা ভালো আসেনি। সে ওইটাকে বলছে, ম্যাডাম ইজ ইউর বডি গুড ফর টুনাইট? কিন্তু এজন্য বলা হয় যে স্থান কাল পাত্রের যে ব্যবধানটা হয়ে যাচ্ছে, যেটা রবীন্দ্রনাথের কণ্ঠ প্রকাশ করেছিলেন, আমাদের আপত্তিটা ওরকম। আমরা সাহিত্য বিমুখ মানুষ নই, সঙ্গীত বিমুখ মানুষ নই। যেমন ধরুন, মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব, কানু হেন গুণ নিধি কাঁদে দিয়ে যাব। এটা যদি এসে বলি মরিব মরিব, সুইজারল্যান্ডে ফোন করবো, ভাবটা উঠতে পারে না। আমার বধু আনবাড়ি যায়, আমার আঙিনে যায়, এরা হবে ট্রেসপাসিং।
এইভাবে বাঁধলো অনলে পুড়িয়া গেল, এরা বলবে নো হোম ইন্স্যুরেন্স। তারপরে রাধা বলছে, রাধা কৃষ্ণকে ভাবে থেকে বলছে তোরে বানাই আড়াই বিনোদিনী আমি হব কালাচা। এরা বলবে জেন্ডার ট্রান্সফরমেশন। লালন বলেছেন বাড়ির পাশে আশিনগর সেখানে পশু বসত করে, এরা বলে সো ইন্ট্রুসিভ। রবীন্দ্রনাথ বলেছেন আমি জেনে শুনে বিষ করেছি মা, এরা বলবে স্টুপিডলি সুইসাইডাল। নজরুল বলেছেন নিশিনি ঝুমক ঘুমো নাহি আসে, বলবে ইনসমনিয়া। শামসুর রহমানের সেই কবিতা রোদেলা স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য বুকের গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার, এরা বলবে ডিড শি ওয়্যার সুইমিং কস্টিউম। জীবনানন্দের কথা যখন আমরা বলতে যাবো সুলতার কবেকার অন্ধকার বিদিশারে দিশা, এরা বলবে চুলের কথা বললে বিপদ হতে পারে, অস্কারের আসলে চপাটা হাত খেতে পারে। সুতরাং আমি চাই না আপনারা সেই ধরনের অবস্থার মধ্যে পড়েন, আমি তো আপনাদের ভালো চাই। সুতরাং সেই জন্য আমি বলছি ওজন একটা জিনিস, আমরা সাহিত্যের ওজন, আপনার ওজন যদি 120 পাউন্ড হয় সেটা চাঁদের ওজন হবে 20 পাউন্ড, শুধু 6 ভাগের 1 ভাগ। মহাশূন্যে কোনো ওজন থাকবে না, জিনিসটা একটাই রয়ে গেল। আমরা বলছি স্থান কাল পাত্রের ভেদে ওই মূল্যটা থাকে না, সেটাই আমাদের কথা। তো আমি যেটা বলছি সাহিত্য চর্চা করি, আনন্দ পান, কিন্তু মূল্যায়নটা সেভাবে হয় না। এই প্রসঙ্গে আমি একটি গল্প বলি। বেহালা বাদক, তিনি চোখ বন্ধ করে বেহালা বাজাচ্ছেন, সামনে 3 জন আছে। বলে আপনারা কি সুন্দর সঙ্গীতের মূল্যায়ন করতে জানেন। একজন বলে না না সেটা না, আপনি শতরঞ্জিটা আমার। দ্বিতীয় আরেকজন বলছে আমি তো দেখছি আপনি এত বোকা, এতক্ষণ ঘষতেছেন ওটা শিখতে পারতেছেন না। আর তৃতীয় একজন বলে ভাই আপনি দাঁড়িয়ে আছেন, বলে আমি দাঁড়িয়ে আছি যেন আপনি দৌড় দিতে না পারেন। কেন? বলে আপনার গায়ে যে কোটটা এটা আমার দোকান থেকে আসছে 1 টাকা দিয়ে দেন। সুতরাং সব মিলিয়ে আমরা যেটা বলতে চাচ্ছি এটা বিপদের মধ্যে যেন আমরা না পড়ি। যখন আমরা বলবো আমাদের সিনেমার মধ্যে একটা কথা সাহিত্য আছে, মধু হই হই বিষ খাওয়া যায়, বলবে কি এরা এটা ফুড পয়জনিং, বুঝতে পারছেন? চারা আছে ফুটফুট আছে ডাল ভাঙবে না, মানে ফুল তুলবে না, একটা মানে আছে। এরা বলবে গার্ডেন রুলস, বুঝতে পারছেন? রূপে আমার আগুন জলে যৌবন ভরা অঙ্গে প্রেমের সুধা পান করে নাও ভাই আমার জামানা, এরা বলবে আগুন জলে ফায়ারকে লাইন করো। তারপর আমাদের সাহিত্যের মধ্যে চলমান সাহিত্যের মধ্যে একটা উত্তম সাহিত্যের দৃষ্টান্ত কলিজা ফাইটে যায়, ফাইটে যায়। বন্ধু যখন বলবে আমার বাড়ির উপর দিয়ে হাইটে যায়, হাইটে যায়, হাইটে যায়, এই যে হাইটে যাওয়ার ব্যাপারটা এটা শুনলে বলবে কিন্তু তার থেকে ইমার্জেন্সি রুমে পাঠাওয়া কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়। সবগুলি এই ধরনের একটা বিপদ থেকে উদ্ধার পেতে হলে আমি ডিএল একটা কথা দিয়ে শেষ করবো। আমি তাদের মতো অতিরিক্ত 10 মিনিট সময় নেবো না। এই যে ডিএলরা যেটা বলেছেন, কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মূঢ় ওরে অন্ধ, ভবে সেই সে পরমানন্দ যে আমারে ভালোবাসে, কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে, মহাসিন্ধুর পার থেকে কি সংগীত ভেসে আসে। ধন্যবাদ। আমরা খুব মজা পাচ্ছি, জমে উঠেছে বিতর্ক, এভাবেই হয়। বিরূপাক্ষ তো মোটামুটি একটা মানে পপুলার একটা চরিত্র হিসেবে দাঁড়িয়ে গেল, কিন্তু পর্যবেক্ষক হিসেবে আমি দেখলাম যে সে শুরুই করেছে নাজদিনের উপরে এবং আহকামের উপরে একটা আক্রমণ দিয়ে তারা গান করেছে, নাচটা নাকি বাকি আছে। আমি ভাবলাম যে বিরূপাক্ষ নাচবে, সেও কিন্তু গান গাইল, একাধিক গান গাইল এবং নৃত্যটা একজনই বাকি আছে, সে কি নৃত্য পরিবেশন করবে আমি জানি। ধন্যবাদ। যেটি বলেছেন লুৎফর রহমান রিটন, দেখতেই পাচ্ছেন যে বিতর্ক কোন পর্যায়ে এখন আছে। তো এখন আমাদের এই গঠনমূলক যে পর্ব সেটির শেষ বক্তা এবং বিপক্ষ দলের দলনেতা ডাক্তার মোহাম্মদ নাকিবউদ্দিন, তিনি আসবেন বক্তব্য রাখবার জন্য। মাইক্রোফোনটি একটু চাচ্ছিলাম পর্যবেক্ষক। হ্যাঁ, মূল লাগলো প্রফেশনাল না, সবাই নাচের আবদার করেছে। দেখুন
ওনারা বলছেন নাচের কথা, আমাকে নাচতে, আমি কিন্তু প্রিপেয়ার কত একটা চিন্তা করেছিলাম বিতর্কের জন্য, আরো যদি আধুনিক ক্লাসিক্যাল যাই যান, কিন্তু ঘুম নেই, এই জন্য আমি নাচতে পারছি না, আমাকে ক্ষমা করবে। আমি এবার আমার প্রকৃত বক্তব্য শুরু করছি। আমরা নাচবো না, কিন্তু ঘাবড়াবেন না, আমরা কথা দিয়ে নাচাবো। মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন তার বঙ্গভূমির প্রতি কবিতাটিতে, প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেত তারে। শ্রদ্ধেয় উপস্থিত সুধী, শ্রদ্ধেয় পর্যবেক্ষক এবং আমার প্রিয় প্রতিপক্ষ যারা নাচলেন না, আপনারা আপনারা বলবেন যে আমরা কি সবাই মধুসূদন দত্ত? আমি বলবো না, তবে সবার হৃদয়ে অল্প করে হলেও অমৃত হ্রদ নিজের পক্ষে 100টা মধু আছে, যা প্রত্যেকেই ধারণ করেন, লালন করেন, যেখানেই থাকেন না কেন। আর রূপক অর্থে এই মধুই হচ্ছে তার নান্দনিক বোধ, কমপক্ষে শিল্প সাহিত্য সত্তা, যা তাকে বাঁচিয়ে রাখে প্রবাস জীবনে। এই বিতর্কে আসতে গিয়ে আমি একটা পরীক্ষা করেছিলাম, এক্সপেরিমেন্ট করেছিলাম। সেটা হলো পর্যবেক্ষক আমাদের সম্মানিত 21শে পদকপ্রাপ্ত লুৎফুর রহমান রিটনকে আমি গেটে ধরতেই পাকড়াও করলাম এবং বললাম যে আমাকে কিছু সাহিত্য সৃষ্টি করে দেন এই মুহূর্তে। উনি বললেন যে কর্মী যেভাবে দিব আপনাকে দিব বলে উনি হারিয়ে গেলেন। তারপরে এখানে আবার তাকে পাকড়াও করে বললাম যে আচ্ছা দিলেন না কি আমাকে, আমি তো মঞ্চে উঠছি। উনি সাথে সাথে লিখে দিলেন, মনটা বিশাল সমুদ্র হয় যদি, জীবন তবে ঢেউ ছল ছল নদী। দেখেন প্রবাসে বসে কি মানসিক ভাবে পরিপুষ্ট উনি, বসে এক লহমায় আমাকে 2টা লাইন লিখে দিলেন, সাহিত্য চর্চা করে দিলেন। আমার এক্সপেরিমেন্ট সার্থক হলো। এই প্রবাসে নিউ ইয়র্কে এখান থেকে কাছাকাছি জ্যাকসন হাইট থেকে দৈনন্দিন লাউ, পুঁইশাক, কচুর লতি কেনাকাটার লন্ড্রির ফর্দ তৈরি করতে গিয়ে কেউ যদি লিখে ফেলেন একটি শার্ট, 2টি প্যান্ট, একটি কালো কোট, আধা কেজি আলু, কালিজিরা চাল আর মাংস কচি গোট, এর ছন্দেও আমরা সাহিত্যের আভাস পাই, তাই না? রসিকতা বাদ দিয়ে আসল কথায় আসি। আমাদের পক্ষের বক্তারা কি করে ভাবলেন যে দেশে মায়ের ভাষায় কথা বলার জন্য, লিখতে পারার জন্য, সম্মান রক্ষার জন্য, সাহিত্য চর্চার জন্য আজ সারা বিশ্বে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে প্রাতিষ্ঠানিক অমূল্য রূপ পেয়েছে, যে দেশ থেকে উৎক্ষেপিত আগামীতে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স গ্রুপ অফ দ্য ওয়ার্ল্ড এর প্রয়াসে বাংলাদেশ সরকার ও বিটিআরসি কর্তৃপক্ষ আমাদের শহীদ মিনারের প্রতিচ্ছবি লোগো হিসাবে সংযোজিত করতে যাচ্ছে। সেই দেশের সন্তান হয়ে আপনারা কি করে প্রবাসী বসে সাহিত্য চর্চার মূল্যহীন প্রমাণে ব্যস্ত থাকছেন? আসুন এবার আমরা কিছু সিরিয়াস কথা বলি, যেগুলো কাজে লাগবে, স্বাস্থ্য বিষয়ক। আমি নিজে যেহেতু চিকিৎসক, জীবনের নানা রং তো আমরা চোখ দিয়ে দেখি। বিজ্ঞানের ভাষায় মস্তিষ্কের সূক্ষ্মাতি সূক্ষ্ম গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটারের অলিগলিতে হাঁটিয়ে, সার্কাস টাইরাসের খানাখন্দ পেরিয়ে, নিউরনের অনুরণনে হাসি কান্নায় জীবনটাকে মাতিয়ে আমরা উপভোগ করি। নিউরোসায়েন্স বলছে তুলনামূলক নতুন শাখা নিউরো এস্থেটিক্স এর কথা। ব্রেইনে ইমেজিং করে বা ব্রেইন পরীক্ষা করে নিউরোসাইকোলজিক্যাল টেকনিক্স এর মাধ্যমে বিজ্ঞানীরা দেখাচ্ছেন যে নন্দন চর্চা, যার মধ্যে সাহিত্য চর্চাও পড়ে, এগুলির মাধ্যমে কিভাবে আমাদের সেন্সরি মোটর সিস্টেম, এগুলি সহজভাবে বললে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতাগুলো বা সজীবতাগুলো, পেলবতাগুলো কর্মক্ষম থাকে। এবার ইউনিভার্সিটি অফ অ্যাটলান্টা কাছে এই নিয়ে রিসার্চ হয়েছে। প্রাণের কথায় আরেকটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, সহজভাবে বলি, শব্দটা মনে রাখবেন, হেলথ স্প্যান। যেমন 2021 সালে আমেরিকার অধিবাসীদের গড় আয়ু ছিল 76.33 বছর। ধরা যাক এই 76 বছর বেঁচে থাকার মধ্যে একজন আমেরিকান নাগরিক জীবনের শেষ 20 বছর অসুস্থ থাকলেন, তাহলে তার লাইফ স্প্যান কমে গেল। লাইফ স্প্যান ছিল 76 বছর, কমে গিয়ে হলো 56 বছর। এই যে লাইফ স্প্যান কমে গিয়ে তার হেলথ স্প্যান 56 বছর হয়ে গেল, এটাকে কিভাবে দীর্ঘায়িত করা যায়, মানুষকে কিভাবে সুস্থ রাখা যায়, এই নিয়ে বিজ্ঞানীরা, চিকিৎসকরা কাজ করে যাচ্ছে এবং সাহিত্য চর্চা এবং এই সমস্ত কিছুকে তারা উদ্বুদ্ধ করছেন, তারা অনুপ্রাণিত করছেন। ভিটামিন এ এর অভাবে রাত টানা হয়, আমরা দেখলাম ভিটামিন এস এর অভাবে মানুষ দিন টানা হতে পারে। এই তিনজন, এস মানে হচ্ছে সাহিত্য, ভিটামিন এস আই মিন সাহিত্য,
সাহিত্যের নির্যাসটুকু থাকলে মানসিক অপুষ্টিতে ভোগেন যারা, তারাই বলতে পারে যে সাহিত্য মূল্যহীন। প্রবাসে বসে তারা শুধু দেখা হয় না চোখ মিলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, না দেখলেও একটি ভুট্টা ক্ষেতের উপর একটি শিশির বিন্দু দেখার কথা তো অন্তত বলতে পারতেন। আবার পূর্ববর্তী বক্তারা প্রমাণ করেছেন যে সাহিত্যের ক্যানভাস বিশাল। আমরা দেখেছি যে কিভাবে এক একটা ঘটনা, গতকাল 25শে মে ছিল আজ থেকে 4 বছর আগে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদ দিবস, এবং এই প্রতিবাদ দেখে, এই দিবসটা দেখে একজন সাহিত্যিক প্রবাসে বসে লিখেছিলেন, হয় যদি করো তুমি তুলির আঁচড়, নিমেষেই খেপে গিয়ে বসাও কামড়, দুর্বলতাটুকু হয় যে খবর, ধৈর্য নাই নাই আধার বিবর। কাজে বিদেশে বসে যে গাদায় ভুলণ্ঠিত মানবতা দেখে, পরবাসী মানবতার চলাচল দেখে প্রবাসী কবি গর্জে ওঠেন, আজ কোথায় যাব না আমি, কোথায় যাব আজ, এই চিরচেনা পদ্মহাট বালু মরুভূমি তপ্তকোষ ছেড়ে। সবশেষে আমি বলছি যে এখন সাহিত্য চর্চা শুধু পৃথিবীর ব্যাপার না, কয়েকদিন পরে শোনা যাবে যে সাহিত্য চর্চা নক্ষত্র মণ্ডলীতেও ছড়িয়ে পড়ছে। আপনারা জেমসের গানটি শুনেননি, আমি তারায় তারায় রটিয়ে দিব, না তুমি আমার, ভুল বললাম। যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। আমরা তাই বলছি যে আপনারা আমাদের এই কথার সম্মতি দিন, তা না হলে পরবর্তী বিতর্ক সভায় আজ থেকে যখন ভবিষ্যতে আপনাদের নাতিপুতিরাও আসবে, তারা এই বিষয়ে কথা বলতে রাজি হবে না, কারণ তখন নক্ষত্র মণ্ডলীতে সারা পৃথিবীতে সাহিত্য চর্চা ছড়িয়ে পড়বে এবং বিশ্বের সাহিত্য চর্চার জয়গান করবে, এবং আমরা আমাদের মস্তিষ্ক, পুরোধার মস্তিষ্ক সাহিত্য চর্চায় উন্নয়িত হবে। ধন্যবাদ সবাইকে। ডাক্তার মোহাম্মদ নাকিবুদ্দিন, আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের জন্য নির্ধারিত সময় 1 ঘন্টা, সুতরাং আমাদের এই সময়ের মধ্যেই আমরা শেষ করব। কিছুটা সময় আমাদের বিতর্কিকরা একটু নিয়েছেন, আমরা খুব আনন্দ উপভোগ করছি। এই পর্যায়ে আমাদের পক্ষ দলের যিনি দলনেতা ডক্টর বিরূপাক্ষ পাল, আপনি 3 মিনিট সময় পাবেন। আপনি আপনার সকলের পক্ষ থেকে যুক্তি খণ্ডন করবেন। সময় থাকলে আমরা নিশ্চয়ই শেষ করতাম, একটু ব্যত্যয় ঘটাতাম, সবাই কি হয়ে একটু, কিন্তু আসলে ভুলে যান। আপনি আসবেন, আপনাকে 3 মিনিট আমরা একটু সময় দিচ্ছি যুক্তি খণ্ডন করবার জন্য। আমার প্রতিপক্ষের যে বক্তা আকাম গ্রামে গঞ্জে সংস্কৃতি সাহিত্য চর্চার জন্য বাংলাদেশে চলে যায়, গ্রামে গঞ্জে থাকে, তার স্ত্রী এখানে তার বিরহ কাতর হয়ে পড়ে আছে, একটি কবিতা লিখতে পারে না। সুতরাং এটি বোঝা যাচ্ছে যে সাহিত্য চর্চা কতটুকু। চর্চা শব্দটি নিয়ে তাদের প্রচন্ড আসলে একটু আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম আছে। আমি বলবো চর্চা শব্দটি যদি বুঝতে না পারেন তাহলে চাপিলে মাছের চর্চাটি খেয়ে আসবে, আমি বুঝতে পারি। ব্যাপারটা হচ্ছে যে বিসমিল্লাহ খানকে একবারে মার্কিন যুক্তরাষ্ট্র সম্মানসূচক নাগরিকত্ব দিতে চেয়েছিল, যে আপনি আসেন এই দেশে। বিসমিল্লাহ খান বলেছিলেন যে আমি আমেরিকায় গেলে সব সুযোগ সুবিধা পাবো, যেটা আমরা প্রবাসীরা পাচ্ছি, কিন্তু আমি আমার গঙ্গা পাবো না, যার শব্দের, যার ঢেউয়ের ধ্বনিতে আমি আমার সুর সৃষ্টি করি। প্রকৃত সৃষ্টিকারক যারা আছে তারা সত্যিকার অর্থে ওই জিনিসই, সৃষ্টিশীল জিনিসগুলোকে তারা ওই স্বদেশে বসে করছেন বা যেখানে করছেন তাদের আত্মার সাথে সংযোগ ঘটাতে হবে সেটা। তো আমাদের যে স্থানকাল লাভের সাথে ভাষার পরিবর্তন হয় সেটা তাদের বুঝতে হবে। এক ভদ্রলোক তার স্ত্রীকে সারা জীবন লাল গোলাপ উপহার দিলেন, 50 বছরের পর সাদা গোলাপ দিচ্ছেন। কেন এতদিন পর তুমি সাদা? বলে এতদিন ভালোবাসা চাইতাম, এখন শান্তি চাই। আরেকটা বিষয় হচ্ছে যে ঘুরিয়ে পিছিয়ে যে মূল্যায়ন জিনিসটা তারা বলছেন, এটা ঘুরিয়ে পিছিয়ে আমার গ্রামের একটা বালকের কথা মনে পড়লো। সে অঙ্কে অত ভালো ছিল না, তো তাকে পরীক্ষার সময় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর সবাই জিজ্ঞেস করছে যে তুমি অঙ্কে কত পেয়েছো। সে বলে না, বলে দাদা ধরে 1 কম। খোঁজ নিয়ে দেখো দাদা পেয়েছে 1। ঘুরিয়ে পিছিয়ে তখন তারা বলে যখন তাদের মধ্যে দুর্বলতা থাকে। আমরা কিছুক্ষণ আগে আসার আগে ডক্টর নাকিবুদ্দিনের একটি গ্রন্থ, কবিতা গ্রন্থ উদ্বোধন হলো। সেখানে কবিতার বইয়ের নাম হচ্ছে সব পাখি ঘরে ফেরে। 1965 সনে আমাদের একটা প্রিয় গান ছিল, আমাদের বাপদাদার প্রিয় গান, নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। এই এত 58 বছর লাগলো, মানে আসলে
ওরা বলছে পথ ভুলে যায়। আর নাকিবউদ্দিনের 58 বছর লাগলো যে না সব পাখি ঘরে ফেরে, এটা প্রমাণ করার জন্য। আর মাত্র 3 মিনিটের মধ্যে তিনি কি করে আসল জিনিস করতে পারবেন। সুতরাং আমি বলবো, আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে আমি সেই 5000 বছর আগের কথা একটা শেষ করি যে সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া, হে প্রকৃতি হে ঈশ্বর তুমি সবাইকে নিরাময় করো। বিশেষ করে শারীরিক অসুখ টসুখ আমি নিরাময় করতে পারবো না, তাদের মানসিক যদি কোনো অসুখ থাকে সেটা যেন তাদের নিরাময় হয়। আমি এই বলি আমার অসংখ্য ধন্যবাদ। এবার বিপক্ষ দলের দলনেতা ডাক্তার মোহাম্মদ নাকিবউদ্দিন যুক্তি খণ্ডন পর্বে অংশগ্রহণ করছেন। চলুন উপভোগ করি। এখানে আসলে যুক্তি খণ্ডনের তেমন কিছুই নাই, কারণ কৌতুকের কি যুক্তি খণ্ডন হতে পারে। ডক্টর বিরূপাক্ষ পাল ভাঁড়, মানে গোপাল ভাঁড়ের যে কৌতুক পরিবেশন করে গেলেন, এখানে খণ্ডানোর কিছুই নেই। আমি সবই মেনে নিলাম এবং সব পাখি ঘরে ফেলে আমার এই প্রথম বইটা নিয়ে তিনি যেভাবে ছেলেখেলা করলেন সেটাও না হয় আমি মেনে নিলাম। আপনার পাখি আপনার ঘরে খাঁচায় থাকে, এগুলো আমার কোনো আপত্তি নেই। কবি সুজান মাহমুদ আমার অত্যন্ত প্রিয় ভাই, ছোট ভাই, বিতর্কের ছোট ভাই ডক্টর সুজান মাহমুদ, তিনি একটা ছড়া বলেছিলেন খাইসি রে ভাই খাইসি। আমি তার উত্তরে শুধু একটা কথাই বলবো যে খাইসি রে ভাই খাইসি, আপনার কথাই ডরাইছি। 38টা বই লেখার পরেও সাহিত্য এটা ভুলাইছি। আচ্ছা, তিনি আমাদের বারবার প্রবাসে চলে যেতে বলতেন, প্রবাস থেকে দেশে চলে যেতে বলছেন, দেশের কথা লিখতে। ওনারা বলেছেন এটা তো আসলে কোনো কথা হতে পারে না। এখন তো আমরা আসলে বিশ্ব নামের একটা গ্রামে বসবাস করছি। বাংলাদেশের হাসি কান্না এবং বাংলাদেশের যে কোনো কিছু আমাদের প্রবাসে বসে মন কাঁদে কিংবা আমাদের হাসি কান্না আসে। কাজে শুধু বাংলাদেশের ঘটনা না, পৃথিবীর যে কোনো ঘটনায় এখন আমাদের মনে অনুরণন সৃষ্টি করবে। যার জন্য আমি গাজার উদাহরণ এনেছি যে সেখানে যে যা হচ্ছে সেটা আমাদের জন্য চিন্তার বিষয় হয়েছে এবং এখানকার প্রবাসে বসে কবি লিখে দিয়েছেন। তো আমাদের বক্তব্য এখানেই শেষ করতে হবে। সবশেষে আমরা তাই আবারও বলছি যে আপনাদের, আমরা জানতাম এতদিন যে হাত দুটা, ডান হাত এবং বাম হাত। এই বিতর্কে এসে আমি একটা জিনিসই শিখলাম যে আমার প্রতিপক্ষের 3 বক্তার তৃতীয় একটা হাত রয়েছে, সেটা হচ্ছে অজুহাত। সাহিত্য না করার জন্য নানা ছলছিলায় ওনারা অজুহাত খুঁজে আপনাদেরকে বলার চেষ্টা করলেন। এটা আমি জানি আপনারা শুনেননি, সাহিত্য চর্চা করেই যাবেন। এরকম বই মেলায় বিতর্ককে আপনারা ভবিষ্যতে অন্তর্ভুক্ত করবেন। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষের দিকে আমরা পর্যবেক্ষকের কাছ থেকে 5 মিনিট কথা শুনবো, তবে 30 সেকেন্ডে আমি বিপক্ষের আমাদের বক্তাদের একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। ধন্যবাদ ডক্টর নাকিবউদ্দিন আপনাকে। আমাদের ডান দিকে আছেন ডক্টর বিরূপাক্ষ পাল, তিনি অধ্যাপক অর্থনীতি বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অ্যাট পোর্টল্যান্ড। তিনি অত্যন্ত স্বনামধন্য অর্থনীতিবিদ। আমাদের সাথে আছে ডক্টর সুজান মাহমুদ, লেখক এবং অনেক গুণ, তার অনেক বিশেষ করে তার প্রফেশনাল গুণটা আমরা বলতে চাই। তিনি ডিন ফর ইকুইটি, ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি, প্রফেসর অফ মেডিকেল সায়েন্সেস, Frank H. Leiter, MD, School of Medicine, Winnipeg University, Connecticut। এবং আমাদের সাথে ডক্টর বিলকিস রহমান দোলা, তিনি ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট, নিউ ইয়র্ক সিটি মেয়র অফিস। আমাদের বাদিকে আছেন তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ নাকিবউদ্দিন, যিনি চিকিৎসক এবং গবেষক। তিনি বিশ্বখ্যাত জন হপকিন্স ইউনিভার্সিটিতে কর্মরত রয়েছেন। আহকামুল্লাহ আপনারা চেনেন, তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, বাংলাদেশের একজন খ্যাতিমান আবৃত্তি শিল্পী। এবং আমাদের প্রথম বক্তা তিনি ডক্টর নাজনী আহমেদ, বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। তিনি বর্তমানে ইউএনডিপি এশিয়া প্যাসিফিক অঞ্চলের পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন এবং নিউ ইয়র্কে অবস্থান করছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি এই পর্যায়ে লুৎফর রহমান রিপনের হাতে একটু সংক্ষেপে যতটা পারা। ধন্যবাদ। শ্রীমণ্ডলী, আমি জানি না আমার সঙ্গে একমত হবেন যে অসামান্য একটি বিতর্ক আমরা শুনেছি। কারণ যারা বিতর্কটা করলেন এরা সবাই প্রত্যেকেই বিতার্কিক হিসেবে কিন্তু একেবারে সেরা মানের এক একজন। তাদের অধিকাংশকে আমি বাংলাদেশ থেকে চিনি এবং তারা আমার খুবই প্রীতিভাজন, তারা আমার খুবই আপনজন। কিন্তু আজকে এতজনকে এখানে উপস্থিত করেছে বইমেলা উদযাপন কমিটি, এটা একটা আমি বলবো যে একটা বিশাল একটা প্রাপ্তি আমাদের আজকে। এবং বাঙালি আমরা জানি, বাঙালি
তর্ক করতে খুব ভালোবাসি। এবং তর্ক কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কুতর্ক, আর একটা হচ্ছে সুতর্ক। সুতর্ক মানে হচ্ছে সমান সমান বিতর্ক। বিতর্ক যারা করেন তারা খুবই জ্ঞানী হন, গুণী হন। তারা রেফারেন্স ছাড়া কথা বলেন না, তারা তথ্য ছাড়া কথা বলেন না। তা আমি খুব মুগ্ধ হয়ে কিন্তু বিতর্ক শুনতাম। এদেরও অনেক বিতর্ক আমি শুনেছি। এই যে বিরূপাক্ষ পাল যখন বাংলাদেশের ডিবেট ফেডারেশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক পরবর্তীতে, আমি কিন্তু আজকে প্রথম পর্যবেক্ষক হিসেবে আপনাদের সামনে আসিনি যে বইমেলায় ঘুরছে, কাউকে পাওয়া যাচ্ছে না, ধরে আশির দশকের মধ্য-আশির পরে ঢাকা শহরে চমৎকার বিতর্ক হতো, টিএসসি তো হতো, বাণিজ্য মেলা, এখানে সেখানে আমাকে এই বিরূপাক্ষরা তাদের ফেডারেশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানাতো পর্যবেক্ষক হিসেবে। এবং সেখানে আমি আমার যুক্তি তর্ক দিয়ে তাদেরকে অনেক অনেক সময় বিনোদনও দিয়েছি। আমরা আজকে কিন্তু অনেক বিনোদন দিয়েছি। সিরিয়াস কথা বলার লোক কিন্তু এরা, জন হপকিন্সের চাকরি করার লোক কিন্তু ডাক্তার নাকি বলছেন বাংলাদেশ টেলিভিশনের বিতর্কের অনুষ্ঠান উপস্থাপনা করতে, কুইজ অনুষ্ঠান উপস্থাপনা করতে। বলুন দেখি বিতর্কের নাম, আপনারা হয়তো মনে করতে পারবেন। তখন তার মাথায় অনেক জ্ঞান ছিল, তার মাথার অনেক কালো ঢেউ কালো জ্ঞান ছিল। সেই জ্ঞান এখন মাথার ভিতরে চলে গেছে এবং সারা পৃথিবীর মানুষকে আলোকিত করার দায়িত্ব নিয়েছে আসলে। এবং একজন পুরুষের তখন কাজ করে, তখন করে যখন তার জ্ঞানের পরিধি বিস্তৃত হতে হতে একটা শেপ নেয় যা রাখা যাচ্ছে না। আমি খুব পছন্দ করি, আমার পছন্দের মানুষ। আমি নাকিবুদ্দিনের দলের দিকে যাচ্ছি, আমার জ্ঞান আছে। আচ্ছা, তো বিতর্কের মধ্যে আমি যে জিনিস দেখলাম যে বোকারা খুব তর্ক আর বুদ্ধিমানরা পৌঁছে যায়। এটা আমি আমার এক জীবনে দেখেছি। বোকারা খুব তর্ক করে, আননেসেসারি, ওকে ঘায়াল করতে চায়। এরা কি না করে ও ঘায়াল করার জন্য? এরা নাচে গায়, আক্রমণ করে, একজনকে গোপাল ভাঁড় বলে। কিন্তু আপনি দেখবেন নামার পরে কিন্তু আবার এরা বন্ধু ভয়াবহ। মানে এদের কোনটা সিরিয়াস কথা, কোনটা অভিনয় আপনি বুঝবেন। তো যখন এই ধরনের অনুষ্ঠানে আমি ওদের অংশ নিতাম, আমি নিজেই না, আমি একটা এর মধ্যে পড়ে যেতাম, ধন্দে পড়ে যেতাম যে এরা কি বলছে। এরা এমন ভাবে কথা বলে একদম অনেকটা কোর্টের উকিলের মতো। মানে আপনার মনে হবে যে খুন করে আপনি তার কাছে যান, সে খুনটা করা যে কত মহৎ কাজ ওটা কিন্তু সে বলতে থাকবে। এবং এই খুন করাটা জরুরি ছিল ওই মুহূর্তের জন্য, এছাড়া তার পৃথিবীতে কোনো কাজ ছিল না। এবং সে তখন ওইটাকে গ্লোরিফাই করবে। বিতর্কিকরা কিন্তু সেরকম ভয়ঙ্কর আইনজীবীর মতো। তারপরে কি এই বিতর্কিকরা তথ্য ছাড়া কথা বলেন না, এটাকে এস্টাবলিশ করে তারা এক ধরনের ফ্যালাসি করে। এটা তো আমি লক্ষ্য করলাম। এই ফ্যালাসি তৈরি নিয়ে আমি একদিন একটা বিতর্কের দুটো অনুষ্ঠানে আমি কথাটা বলছি। একটু শেষ করতে হবে, তারা দিচ্ছে আয়োজকরা। তখন বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, রাজাকার ঘাতক এদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আমাকে পর্যবেক্ষক হিসেবে নিয়ে গেছে টিএসসি এবং বাণিজ্য মেলায়। তো আমি ফ্যালাসির কথা বললাম। আমি এখন ফ্যালাসিটা বলবো। আমার যারা শ্বশ্রু মণ্ডিত বন্ধু এবং অগ্রজরা আছেন তারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা একটা আনন্দময় পরিস্থিতি। একটা ফান তখন করেছিল, এই ফানটা আমি আবার করি। আমাকে মনে করিয়ে দিয়েছে আজকে বিরূপাক্ষ, আজকে যে রিটনে আপনি এই কথাটা বলেছিলেন সেটা কি? এরা যে ফ্যালাসিটা তৈরি করে সেটা কেমন? সেটা হচ্ছে ছাগলের দাঁড়িয়ে আছে, গোলাম আজমেরও দাঁড়িয়ে আছে, কত গোলাম আজমের একটি ছাগল এদের পক্ষে সমান। এখন এরা যখন বিতর্ক করলো, এরা কোথায় পৌঁছালো? আমরা দেখলাম যে এরা সব ধরনের তথ্য দিল, পক্ষে দিল, বিপক্ষে দিল। কথা বললে আমি শেষ করছি, তুমি আমাকে আর থামিও না, কারণ এরকম অনুষ্ঠান হবে না। লাল স্বরূপ ব্যাংসি কথা হয়েছে কিনা আমরা কিন্তু নিশ্চিত হতে পারিনি। কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা এবং কাদুমতি কাদু কিন্তু প্যারিসে বসে লিখেছিলেন। অর্থাৎ এটা সম্ভব। প্রবাসে সাহিত্য অবশ্যই মূল্যহীন। আমি নিজে আমি পর্যবেক্ষক হিসেবে মনে করি বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের বিখ্যাত রচনা, তিনি কি সেটা কারবালার প্রাণ করে বসে লিখেছিলেন? লেখেননি। তার মানে কি সাহিত্য যাহা রচিত হবে, যে ভাষায় রচিত হবে, তিনি চাঁদের দেশে বসে লিখুন কিংবা মঙ্গল গ্রহে বসে লিখুন কিংবা ভ্রুঙ্গামারিতে, সেটা কোনো ব্যাপার না। অসংখ্য ধন্যবাদ। আমি তুমিও ভালো থেকো, তুমি মনে রেখো এরকম অনুষ্ঠান আর পাবো না। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা আমাদের এই বিতর্ক উপভোগ করলেন, এবং আমাদের দুই দলের বক্তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা যারা দেখলেন অসংখ্য